আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি অনুভব করেছেন যে আসাম যে কোনো সময় স্বাভাবিকভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। একথাটি তিনি নাকি আরও আগেও বলেছেন। তাই তিনি এর কারণ হিসেবে দেখিয়েছেন যে বাংলাদেশি বংশোদ্ভব দ্বারা আসাম নাকি পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ গিয়ে আসাম পরিপূর্ণ হয়ে গেছে। আর এভাবে যদি আরও পরিপূর্ণ হতে থাকে তাহলে এই জনগণের যে চলন বলন এমনকি তাদের ইচ্ছে, সেই ইচ্ছেই একসময় বাংলাদেশের অংশ করে দেবে আসামকে। বিশেষ কথা হলো যে হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে কথাটি বলেছেন এটি কিন্তু এভাবে নয়। ভারতের দুটি অংশ, একটি হলো সেভেন সিস্টার্স আর অপরটি হলো মূলাংশ। এই মূলাংশের লোকজন যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে থাকে আসাম, মিজোরাম, ত্রিপুরা সহ অন্যান্য যে কটা রাষ্ট্র আছে সেগুলি কিন্তু সেই রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। আর সুযোগ সুবিধারা ভোগ করতে পারত যদি বাংলাদেশ তার ভেতর দিয়ে একটি ট্রানজিট দিত। ভারত সরকারের মাথায় বাজ পড়েছে, এ কারণেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই ট্রানজিট লোকেশনটা বন্ধ করে দিয়েছে। অদ্য তারা পাগলের প্রলাপ করে নানান ধরনের কথা বলছে, কেননা বাংলাদেশ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পাবে বলে তাদের মনে হচ্ছে না। সুযোগ সুবিধা বঞ্চিত এই ভারত কি করবে আর না করবে এমন ধরনের বিভিন্ন প্রোপাগান্ডায় মেতে উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। 5ই আগস্টের পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার। এজন্যই বলবো আমরা যদি অতীতকে নিয়ে কিছু একটু বিবেচনা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের একটি ইসলামিক দল অর্থাৎ ইসলামিক শাসনতন্ত্রের একজন বলেছিল তিনি তো রাজনীতিবিদ নন, অথচ তিনি যখন ক্ষমতায় আসলেন অর্থাৎ গ্রহণ করলেন তখন কিন্তু তিনি এমন খেলা দেখিয়েছেন বিশ্বের মাঝে যে সমগ্র বিশ্ব বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের নিকট একেবারে সন্নিকটে আসার চেষ্টা করছে, এমনকি তিনি কি অভিবাদন, স্বাগতম ইত্যাদি জানাচ্ছে। তাছাড়া ভারতের সঙ্গে যে কয়টা চাল খেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে কিন্তু ভারতের মাথা বিগড়ে গেছে, অর্থাৎ মাথা নষ্ট হয়ে গেছে। দেখতে পারতেছে যে বাংলাদেশ থেকে অদ্য কোনো সুযোগ সুবিধা তারা লাভ করতে পারবে না। শুধু তাই নয়, বাংলাদেশকে যেভাবে ভারত চাপিয়ে রেখেছিল সেই চাপানো থেকেও বাংলাদেশকে উদ্ধার করেছে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, এমনকি বিশ্বের মধ্যে একজন নোবেল বিজয়ী ব্যক্তি, যিনি জ্ঞান, গরিমা, এমনকি তিনি রাজনৈতিক দর্শন ইত্যাদি তাকে এগিয়ে নিয়ে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে ভারতের সঙ্গে কিছু আচরণ প্রকাশ করেছেন, এমনকি সেই আচরণটা ভারতের বিরুদ্ধে নয় বরং বাংলাদেশকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণে দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে কয়েকটা বিষয় নিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, এটা ইতিপূর্বে ছিল না। যেমনটি আমরা বলতে চাইব যে সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র, এমনকি মুসলিম সম্প্রদায়ের একটা মুখ্য কেন্দ্র, যেখানে নাকি সকল মানুষের ধ্যান ধারণা এমনকি মনের ভাব সব গিয়ে পড়ে। আর এই অবস্থায় সৌদি আরব ও পাকিস্তান যখন একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, তারা একটা জোট করতে যাচ্ছে, তখন কিন্তু এই মুসলিম বিদ্বেষী যে রাষ্ট্রগুলি আছে সেগুলির ঘুম হারাম হয়ে গেছে। যেমনটি আমরা জানি ইসরায়েল ইহুদিদের আবাসস্থল, এমনকি হিন্দুদের আবাসস্থল হলো ভারত। এই দুটি রাষ্ট্রেরই ঘুম হারাম হয়ে গেছে। মুসলিমদের একটি আকস্মিক শক্তি আছে, সেটা হলো অশরীরী শক্তি। যেমনটি আপনারা জানেন হযরত শাহজালাল যখন বাংলাদেশে এসেছিল তখন গৌরগোবিন্দের দালান ভেঙে পড়েছিল আল্লাহু আকবার ধ্বনিতে। আর এভাবে আল্লাহু আকবার ধ্বনির কথা শুনলে তারা কম্পমান হয়ে ওঠে। শুধু তাই নয়, আমরা আরেকটি বিষয় বলতে চাইব যে ভারতে প্রতিবারই কিন্তু জয় শ্রীরাম, জয় হরি, জয় কৃষ্ণ এরকম ধরনের ধ্বনি করে থাকে,
কিন্তু এই ধ্বনিতে কোনো কাজে আসে না, অর্থাৎ পাপীর আত্মাও কাঁপে না, সেখানে ন্যায়বান নীতিবানদের আত্মা কী করে কাঁপবে, সেই জন্য তারা চিন্তিত। আর আল্লাহ আকবার ধ্বনি যখন শুনি ভারতের মানুষ, তখন তাদের যারা পাপী আছে তাদের আত্মা তো কাঁপেই, যারা ন্যায়সঙ্গত পথে আছে হিন্দুর ধর্মাবলম্বী তাদের আত্মাও কিন্তু কম্পমান হয়ে ওঠে। আর সেই কম্পন যখন শুরু হয় তখন তারা কি করবে না করবে এমন ধরনের একটা চিন্তা ভাবনায় মেতে ওঠে, এমনকি পথ খুঁজতে থাকে কীভাবে এই বাংলাদেশের মুসলিম অথবা বিশ্বের মুসলিমদেরকে তলিয়ে রাখা যায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন সিনিয়র কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন, আর বাংলাদেশ থেকেও বেশ কয়েকবার সফর করেছেন পাকিস্তান। 1971 সালের পর এবাবৎ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গড়ে ওঠেনি, এমনকি একটা বিরোধ সম্পর্ক থেকেই যায়, সেই বিরোধ সম্পর্ক কেটে অদ্য যে সম্পর্কে পরিণত হয়েছে সে নিয়েও ভারতের মাথা খারাপ। এ কারণেই পাকিস্তানের যারা আছে তারা সবাই কিন্তু বলছে যে বাংলাদেশ আমাদের ভাই, বাংলাদেশ যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা অবশ্যই তাকে সাহায্য করব, এমনকি সেখানে ঝাঁপিয়ে পড়ব। এখন ভারতের মাথা খারাপ এজন্যে, একদিক দিয়ে পাকিস্তান, অন্য দিক দিয়ে চীন, আর অন্য দিক দিয়ে আছে বাংলাদেশ। এই তিনটি রাষ্ট্র যখন ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র, এমনকি ভারতের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার মানে ঐক্যবদ্ধতা তৈরি করার চেষ্টা করবে, তখন তো তার মাথা খারাপ হবেই। আর এই তিনটি রাষ্ট্র অন্যতম চীন পারমাণবিক শক্তিধর, পাকিস্তান আছে পারমাণবিক শক্তিধর, বাংলাদেশ পারমাণবিক শক্তিধর না হলেও তখন কিন্তু এটাও পারমাণবিক শক্তিধরের মতোই কাজ করবে। আর এ নিয়ে দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। দিল্লি ভাবছে যে এরা তিন রাষ্ট্র মিলে হয়তো 7 সিস্টার্সকে পৃথক করে দেবে, ভারতের অখণ্ডতাকে খণ্ড খণ্ড করে দিতে পারে। আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম, যখন নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছিল তখন কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিল ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। সেই কথাটিও নরেন্দ্র মোদীর স্মরণ আছে। সেই শরণার্থী কিন্তু অদ্য দিল্লির মাথা খারাপ, এমনকি ঘুম হারাম হয়ে যাচ্ছে যে ভারতের উপর যে কোনো সময় আক্রমণ আসতে পারে, কিংবা এই ভারতকে খণ্ড খণ্ড করার জন্যে যে কোনো ধরনের কূটকৌশল শুরু হতে পারে। ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার বলেছেন ভারতকে ইঙ্গিত করে যে উত্তেজনা কমানো প্রয়োজন। আর এতে গিয়ে দিল্লির ঘুম আরও হারাম হয়ে গেছে। কদিন আগে মস্কোর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত এনে হাত মিলিয়ে ভেবেছেন যে আমরা একটা পরমাণু শক্তিধর রাষ্ট্রকে হাত করেছি, এমনকি তদ্বারা আঞ্চলিক যে দেশগুলি আছে, প্রতিবেশী দেশগুলি আছে, তারা আমাদেরকে ভয় পাবে। কিন্তু যারা নাকি তাদেরকে সহযোগিতা করবে তাদেরই রাষ্ট্রদূত যখন উত্তেজনা কমানো প্রয়োজন বলেছে, তখন দিল্লির আরও মাথা খারাপ হয়ে গেছে। ভারতের মুখ্যমন্ত্রীরা যখন গর্ব করে বলে তাদের রাষ্ট্রটি অনেক বড়, এমনকি একটি অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র, শুধু তাই নয় বারবার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বলে ভয় দেখায় বাংলাদেশকে, তখন কি বাংলাদেশ ভয়ে কাতর হয়ে যায়? কখনো নয়, বরং বাংলাদেশ এমন একটি পর্যায়ে রয়েছে, যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশ ভাঙবে না, মস্কিবে না, বরং ভারতেই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই নির্দেশিকাটাও কিন্তু তারা পেয়েছে। বিশেষ করে যে বিশ্ব রাজনৈতিক মরলরা আছেন তারাও তো কিছু ইঙ্গিত দিচ্ছে ভারতকে, যে ইঙ্গিতের মাধ্যমে মোদি কিন্তু একেবারে নিশ্চুপ, অর্থাৎ চুপ করে আছে, কোনো কথাই বলছে না, উক্তিই করছে না। একটি মাত্র কারণ, মোদিকে সেই প্ল্যান দিচ্ছে, মোদিকে সেই পরামর্শ দিচ্ছে, মোদিকে সেই সতর্কতাও করছে। আর সেই সতর্কতা পেয়ে মোদির পা থরথর করে কাঁপছে। গত কিছুদিন আগে অপারেশন সিন্ধু চালিয়েছিল পাকিস্তানের উপর, তখন তাড়াহুড়া করে কিন্তু এটা মীমাংসা করেছে। যদি মীমাংসা না করত তাহলে এরকমও ভারতের উপর আক্রমণ হতো, যার দ্বারা ভারত একটি রাষ্ট্রের সঙ্গেই মানে কুলিয়ে ওঠা কখনো পারত না। আর চতুর্দিক দিয়ে ভয় কাজ করছে এখন নয়াদিল্লির মাঝে, যে
নয়াদিল্লি এখন রীতিমতো ঘুমাতেও পারছে না, একেবারেই নিশ্চুপ হয়ে রীতিমতো স্বাভাবিক জীবন যাপন করছে। কোথায় গেল শুভেন্দু, কোথায় গেল তাদের এই বাঘ বিতণ্ডা যাহা অতীতে করেছিল? ময়ূক রঞ্জন সে তো করছেই বাঘ বিতণ্ডা, কিন্তু তাকে একটা সাধারণ কি বলবো নাচের পুতুল বলেও অনেকেই গণ্য করে থাকে, জোখার বলে গণ্য করে থাকে। আবার কেউ কেউ তাকে রাস্তায় যে হকার আছে এরকম মনে করে থাকে। তার এই নাচনীতে কি আসবে? বাংলাদেশ পরোয়ার করে না ভারতকে, এটা বারবার প্রমাণ করছে। কেননা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, সোনার বাংলাদেশ।